সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2022 সালের সম্পূর্ণ প্রশ্ন। বিএসসি অনার্স তৃতীয় বর্ষ বিভাগ উদ্ভিদ বিজ্ঞান কোর্স, শিরোনাম প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি। ক, খ ও গ বিভাগের সকল প্রশ্নের উত্তর সহ আলোচনায় থাকছে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আলোচনা করা হচ্ছে। প্রশ্ন 1, 5 কার্বন বিশিষ্ট দুটি শর্করার নাম লিখো। রাইবোজ ও রাইবুলোজ। 2, গ্লাইকোসাইডিক বন্ধন কি? তাহলে দুটি মনোস্যাকারাইড অণুর মধ্যে ঘনীভবন বিক্রিয়ার ফলে এবং অণু পানি অপসারিত হয়ে ডাইস্যাকারাইড অণু গঠিত হয়। এভাবে উৎপন্ন ডাইস্যাকারাইড অণুতে উভয় মনোস্যাকারাইড কার্বন বন অক্সিজেন বন কার্বন নতুন বন্ধন সৃষ্টি করে। উক্ত বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলে। কার্বোহাইড্রেট নামক যৌগযোগে গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়। ডাইস্যাকারাইড ও মনোস্যাকারাইড অণু গঠনের সময় গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয়। তাহলে এবার আসো প্রশ্ন 3, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি? তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড প্রাণীদেহে সাধারণত সংশ্লেষিত হয় না বরং বিশেষ অবস্থায় সংশ্লেষিত হয় তাকে অ্যামাইনো অ্যাসিড বলে, যেমন লিউসিন, লাইসিন ইত্যাদি। প্রশ্ন 4, আইসোমারিজম বা সমানুতা কি? তাহলে একাধিক যৌগের যদি একই আণবিক ফর্মুলা হয় এবং এদের ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য থাকে তাকে সমাণু বলে এবং সমাণু সৃষ্টির প্রক্রিয়াকে সমানুতা বা আইসোমারিজম বলে। প্রশ্ন 5, কোএনজাইম কি? তাহলে যে সকল রাসায়নিক জৈব পদার্থ এটিপি, এডিপি, এএমপি, এফএডি কনজুগেটিভ এনজাইমের প্রস্থেটিক গ্রুপ এ সংযুক্ত হয়ে এনজাইমকে সক্রিয় করে তোলে তাকে কোএনজাইম বলে। প্রশ্ন 6, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? তাহলে হাইড্রোকার্বন অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। যে সকল ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইনে দ্বিবন্ধনী থাকে না তাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। আর যে সকল হাইড্রোকার্বনের কার্বন চেইনে কার্বন কার্বন দ্বিবন্ধনী থাকে তাদেরকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। প্রশ্ন 7, টনোপ্লাস্ট কি? কোষ গহ্বরকে ঘিরে যে পাতলা পর্দা থাকে তাকে বলে। প্রশ্ন 8, প্রস্থেটিক গ্রুপ কি? তাহলে যৌগিক এনজাইমের অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অংশ ছাড়া যে নন প্রোটিন যৌগ বা অযৌগ গ্রুপ থাকে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। প্রশ্ন 9, ফ্লাভোনয়েড কি? তাহলে অ্যান্থোসায়ানিন এর সাথে কোপিগমেন্ট হিসাবে উদ্ভিদের ফুলে ও পাতায় বিরাজ করে। এমন সেকেন্ডারি বিপাকীয় বস্তুকে ফ্লাভোনয়েড বলে। ফ্ল্যাভোনস ও ফ্ল্যাভানলস থেকে 3টি ওয়েজ প্রতিস্থাপনের ফলে উৎপত্তি লাভ করে। প্রশ্ন 10, সিকিমিক অ্যাসিড কি? তাহলে একটি সাইক্লোহেক্সেন, একটি একটি সাইলফিটল এবং একটি সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে গঠিত যৌগকে সিকিমিক অ্যাসিড বলে। প্রশ্ন 11, ভিটামিন ডি এর উৎস কি? তৈলাক্ত মাছ, মাছের তেল ও ডিমের কুসুম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়। প্রশ্ন 12, এনএডি এর পূর্ণরূপ কি?
নিকন্টিনেমাইড, অ্যাডেনিন ডিনিউক্লিওটাইড ফসফেট এবং শেষে ফুল স্টপ দিবে। এবার আসো খ বিভাগের প্রশ্ন 2, কার্বোহাইড্রেটের জৈবিক গুরুত্ব কি? তাহলে উত্তরে আসো, জীবদেহে শর্করার গুরুত্ব। 1. শক্তির উৎস। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে প্রথমে রাসায়নিক শক্তি এটিপিতে এবং পরবর্তীকালে শর্করার কার্বন বন্ধনীতে আবদ্ধ করে। শ্বসনে শর্করা থেকে ধাপে ধাপে শক্তি মুক্ত হয়। এ শক্তি দ্বারাই উদ্ভিদ তার দেহ ও বিপাকীয় কার্য পরিচালনা করে। 2. সঞ্চিত খাদ্য। উদ্ভিদ স্টার্চ, সুক্রোজ, অ্যানোলিন, রাফিনোজ ইত্যাদি হিসাবে শর্করা সঞ্চয় করে রাখে, যা পরবর্তীকালে প্রয়োজনে ব্যবহার করে। মধুর মধ্যে শর্করা রয়েছে। 3. দৈহিক গঠন। শর্করা উদ্ভিদের প্রধান রাসায়নিক উপাদান। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিক পদার্থ ইত্যাদি শর্করা কোষ প্রাচীরের প্রধান উপাদান। 4. জৈব অণুর কার্বন কঙ্কাল। সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ প্রথমে শর্করা উৎপাদন করে। এসব শর্করা থেকেই অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রাণ রাসায়নিক যৌগের কার্বন কঙ্কাল সৃষ্টি হয়। 5. উদ্ভিদের দৃঢ়তা প্রদান। উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী অঙ্গসমূহের প্রধান উপাদান শর্করা। জাইলেম টিস্যুতে প্রধানত উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে। জাইলেমের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে শর্করা। প্রশ্ন 3, সকল এনজাইম প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, ব্যাখ্যা করো। তাহলে এবার আসো, সকল এনজাইম প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। তাহলে যেসব প্রোটিনের অনুঘটকের ন্যায় জৈব রাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষমতা আছে তাদেরকে এনজাইম বলে। অপরদিকে প্রোটিন হলো প্রধানত অ্যামাইনো অ্যাসিডের পলিমার, যাতে বহু অ্যামাইনো অ্যাসিড সুনির্দিষ্ট অনুক্রমে পেপটাইড বন্ড দ্বারা আবদ্ধ হয়ে লম্বা পলিপেপটাইড চেইন সৃষ্টি করে। সরল প্রোটিন এনজাইমগুলো কেবল এদেরকে পূর্ণ হাইড্রোলাইসিস করলে কেবল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিন এনজাইমের অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অংশ ছাড়া এতে নন প্রোটিন প্রস্থেটিক গ্রুপ থাকে। যৌগিক প্রোটিন এনজাইমের ক্রিয়া প্রধানত প্রস্থেটিক গ্রুপের উপর নির্ভরশীল। অতএব বলা যায় সকল এনজাইম প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। প্রশ্ন 4, লিপিডের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। তাহলে উত্তরে আসো, লিপিডের বৈশিষ্ট্যসমূহ। 1. লিপিড সাধারণত পানিতে দ্রবণীয়, কিন্তু কিছু ফ্যাট দ্রাবকে দ্রবীভূত হয়। এরা পানি বিকর্ষী। 2. কক্ষতাপে লিপিড কঠিন মোম, অর্ধকঠিন হচ্ছে চর্বি ও তরল হচ্ছে তেল। 3. বিশুদ্ধ লিপিড সাধারণত স্বাদহীন এবং গন্ধহীন। এরা গন্ধ শোষণ করে গন্ধযুক্ত হতে পারে। 4. লিপিডের গলনাঙ্ক এর ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খলের দৈর্ঘ্য এবং সম্পৃক্ততার উপর নির্ভরশীল। 5. লিপিডের আপেক্ষিক গুরুত্ব 1 এর চেয়ে কম, তাই পানিতে ভাসে। 6. পানি অথবা ইমালসিফাইং এজেন্টের সাথে ঝাঁঝালো ইমালশন সৃষ্টি করে। 7. লিপিড সাধারণত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টার। এবার আসো প্রশ্ন 5, এনজাইমের গুরুত্ব লেখো। আমাদের দৈনন্দিন জীবনে এনজাইমের ব্যবহার বহুবিধ। নিম্নে এনজাইমের বহুমুখী ব্যবহার জাস্ট উল্লেখ করা হলো। 1. ফলের রস তৈরি। আম, কমলালেবু, আপেল, আঙ্গুর প্রভৃতি রস তৈরিতে এনজাইম ব্যবহার করা হয়। এসব ফলের রস তৈরিতে এনজাইম পেকটিক নামক পদার্থ ব্যবহার করা হয়। 2. পনির তৈরি। বহু বছর আগে থেকেই পনির তৈরিতে রেনিন ব্যবহৃত হয়েছিল। এনজাইমের দুধের ননিকে জমাট বাঁধতে সহায়তা করে এবং ননি থেকে পনির তৈরি হয়।
3 কাপড়ের দাগ মোচন। কাপড়ের দাগ উঠাতে আজকাল এনজাইম ব্যবহার করা হয়, এতে দাগ একবারই উঠে যায়। 4 চামড়া লোমমুক্তকরণ। ট্যানারিতে লেদার তৈরি করার সময় কাঁচা চামড়া থেকে লোম আলাদা করতে এনজাইম ব্যবহার হয়। 5 ক্ষত নিরাময়। চামড়ায় সৃষ্ট পোড়া ক্ষত নিরাময় এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। তাহলে এবার আসছে 6 হজম সংশোধনে। শরীরে এনজাইমের পরিমাণ কমে গেলে হজমের সামান্য সমস্যা দেখা দেয়। পেপসিন, অ্যামাইলেজ, পেপেইন ইত্যাদি এনজাইম হজমের সমস্যা দূর করে। এবার আসছে প্রশ্ন 6 মানবদেহে মরফিন ও ক্যাফেইনের ভূমিকা লেখো। মরফিন ভূমিকা 1 ঘুম আনয়নে সহায়তা করে। 2 মরফিন কোনো অঙ্গকে অবাস করে অপারেশন করার কাজে ব্যবহৃত হয়। 3 এটি বেদনানাশক। 4 উদারময় ও প্রসবের পীড়ায় ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্যাফেইন এর ভূমিকা 1 এটি ক্লান্তি নিবারক। 2 বেদনানাশক ও মাথা ব্যথায় ব্যবহৃত হয়। 3 স্নায়ু ও হৃৎপিণ্ড বলয়কারক। 4 চর্মপীড়া ও প্রসবের বেদনায় ব্যবহৃত হয়। এবার আসো প্রশ্ন 7 ভিটামিন ই এর উৎস ও অভাবজনিত লক্ষণ লেখো। তাহলে ভিটামিন ই C29H50 O2 CA কার্বন, H হাইড্রোজেন এবং ওতে অক্সিজেন। তাহলে উদ্ভিদ দেহে ভিটামিন ই সংশ্লেষিত হয়। টোকোফেরল এ 3 ধরনের আলফা, বিটা, গামা টোকোফেরল রয়েছে। তাহলে এবার উৎস প্রায় সমস্ত শাকসবজিতে ভিটামিন ই পাওয়া যায়। এছাড়া বনস্পতি তৈল, ভুট্টা, বীজ, অঙ্কুরিত গম, বীজের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এছাড়া দুধ, ডিম, মাছ এবং কলিজায় ভিটামিন ই বর্তমান। কাজ 1 ভিটামিন ই জীবের প্রজননে সহায়তা করে। 2 ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি 40% কমিয়ে দেয়। 3 ডায়াবেটিস রোগের নিয়ন্ত্রণে বেশ কার্যকর। 4 এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 ভিটামিন জারণে বাধা দেয়। এবার আসো অভাবজনিত লক্ষণ। 1 ভিটামিন ই প্রাণী প্রজনন ক্ষমতা হারিয়ে বন্ধা হয়ে যায়। 2 হৃদরোগের এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। 3 দেহের লোহিত কণিকার ভাঙনের প্রবণতা দেখা যায়। 4 মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে। এবার আসো প্রশ্ন 8 এনজাইমের তালাচাবি মডেল ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে এবার আসো তালাচাবি মতবাদ। এনজাইমের ক্রিয়ার ধরন বর্ণনা করতে গিয়ে জার্মান বিজ্ঞানী এমিল ফিশার বর্ণনা করেন, তার মতে একটি তালা একটি নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না, তেমনি একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট সাবস্ট্রেট ছাড়া অন্য সাবস্ট্রেটের উপর ক্রিয়া প্রদর্শন করে না। সেক্ষেত্রে একটা চিত্র দেওয়া আছে, অবশ্যই তোমাদের আঁকতে হবে, কিন্তু এখানে চিত্রটা ভালোভাবে আসে নাই। তো যাই হোক, এবার আসো প্রতিটি এনজাইমের বিশেষত্ব রয়েছে। যেমন সুক্রোজ এনজাইম কেবল সুক্রোজ এনজাইম ছাড়া অন্য কোনো পদার্থের উপর কাজ করে না। অবশ্যই এর কিছু ব্যতিক্রম রয়েছে। তার মতে এনজাইম ও সাবস্ট্রেট একটি কমপ্লেক্স সৃষ্টি করে এবং উৎপাদ সৃষ্টি হওয়ার পর এনজাইম পূর্বের অবস্থায় ফিরে আসে। অনেক পরীক্ষা দ্বারা এ মতবাদ সমর্থিত হয়েছে। এবার আসো প্রশ্ন 9 ফেনোলিক যৌগসমূহের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করো। তাহলে এবার আসো ফেনোলিক যৌগ। তাহলে ফেনোলিক যৌগ হলো ফেনল নিউক্লিয়াস ধারণকারী যৌগসমূহকে বলে। এক বা একাধিক ফেনোলিক রেসিডিউযুক্ত হাজার হাজার যৌগ সৃষ্টি করে। এ ফেনোলিক যৌগের রাসায়নিক প্রকৃতি 1 সরল ফেনলস তরল বা কম গলনাঙ্কযুক্ত কঠিন পদার্থ, কিন্তু অধিকাংশ জটিল ফেনল পানিতে অদ্রবণীয়। 2 এরা সাধারণত বর্ণহীন বর্ণ সৃষ্টিতে সহায়তা করে।
3 এরা প্রধানত গৌণ বিপাকীয় বস্তু। 4 কোনো অ্যারোমেটিক বলয়ের সাথে সরাসরি OH যুক্ত হয়ে ফেনল বা ফেনলস উৎপন্ন হয়। 5 ফেনলিক যৌগসমূহ প্রধানত সিকিমিক অ্যাসিড পথে এবং অ্যাসিটিক অ্যাসিড পথে সংশ্লেষিত হয়। এবার আসো গ বিভাগের প্রশ্ন 10 কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করো। তাহলে এবার আসো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট হলো প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত কতগুলো হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন বা এরূপ যৌগ যাদেরকে হাইড্রোলাইসিস করলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। নিম্নে কার্বোহাইড্রেটের শ্রেণী বিন্যাস। তাহলে এখানে এটা খেয়াল করো, কার্বোহাইড্রেট দুই প্রকার, শর্করা ও অশর্করা। তাহলে শর্করা হচ্ছে পানিতে দ্রবণীয়, 2 দানাদার, 3 স্বাদে মিষ্টি, 4 গ্লুকোজ সুক্রোজ হচ্ছে শর্করা। তাহলে এবার আসো অশর্করা, পানিতে অদ্রবণীয়, অদানাদার, স্বাদে মিষ্টি নয়, উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ। এবার আসো আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে জাস্ট 3 ভাগে ভাগ করা হয়েছে: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এবং হেপ্টোজ। অলিগোস্যাকারাইড হচ্ছে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে গঠনগত এবং সঞ্চিত। তাহলে এবার মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাকে মনোস্যাকারাইড বলে। যেমন রাইবোজ এবং রাইবুলোজ। তাহলে সেক্ষেত্রে এখানে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ, যেখানে 5টা কার্বন থাকবে। তাহলে এবার আসবি অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড হচ্ছে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 2 থেকে 9টি সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায়, তাকে অলিগোস্যাকারাইড বলে। যেমন সুক্রোজ, সেক্ষেত্রে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে সেক্ষেত্রে ওপরে গ্লুকোজের রিং স্ট্রাকচার এবং নিচে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার যুক্ত হবে। এবার আসো সি, পলিস্যাকারাইড। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 10 বা তার অধিক সংখ্যক মনোস্যাকারাইড একক পাওয়া যায়, এরা নন রিডিউসিং সুগার। পলিস্যাকারাইড 2 প্রকার, গঠনগত এবং সঞ্চিত, যেটা হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন। গঠনগত এর ক্ষেত্রে সেলুলোজ রয়েছে। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে প্রাণ রাসায়নিক গঠন সহ স্টার্চ, সেলুলোজ ও গ্লাইকোজেনের বর্ণনা দাও। এটা 2021 পড়েছে। এবার আসো প্রশ্নের আলোকে আলোচনা করা হচ্ছে স্টার্চ। এটি উদ্ভিদদেহের প্রধান সঞ্চিত খাদ্য। স্টার্চ হচ্ছে আলফা গ্লুকোজের হোমোপলিমার, অর্থাৎ স্টার্চকে হাইড্রোলাইসিস করলে আলফা এককই পাওয়া যাবে। স্টার্চ 2 রকম পলিস্যাকারাইডের মিশ্রণ, একটি হলো অশাখা অ্যামাইলেজ এবং অপরটি হচ্ছে অ্যামাইনোপেকটিন। এটি আয়োডিন দ্রবণের সাথে বিক্রিয়া করে কালচে নীল বর্ণ ধারণ করে। পার্শ্ব শাখাগুলোতে 20 থেকে 30টি গ্লুকোজ একক থাকে। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে স্টার্চের
রিং স্ট্রাকচার, তাহলে সেক্ষেত্রে প্রথমে এটা যদি আঁকতে পারো তো বাকি দুইটা কিন্তু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে প্রথমে হাইড্রোজেন এবং নিচে OH মূলক দিবে, এরপরে ঠিক সেমভাবে হাইড্রোজেন এবং OH মূলক সুন্দরভাবে হুবহু তোমাদেরকে রিং স্ট্রাকচারের চিত্রগুলো আঁকতে হবে। এবার আসো কাজ। স্টার্চ হলো উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য, প্রায় সমস্ত উদ্ভিদে এটি সঞ্চিত থাকে। স্টার্চ শ্বসন অংশগ্রহণের মাধ্যমে উদ্ভিদ দেহের শক্তি যোগায়। এবার আসো সেলুলোজ। সেলুলোজ হলো বিটা গ্লুকোজের হোমোপলিমার। প্রায় 3000 থেকে 10,000 বিটা গ্লুকোজ একক দ্বারা বিটা 1 থেকে 4 বন্ড দ্বারা আবদ্ধ হয়ে সেলুলোজ উৎপন্ন করে। এটি উচ্চ আণবিক ওজন যুক্ত বৃহদাণু। সেলুলোজ আংশিক হাইড্রোলাইসিস করলে সেলুলোজ উৎপন্ন হয়। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা হাইড্রোলাইসিস করলে বিটা ডি গ্লুকোজ উৎপন্ন হয়। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এবার আসো রিং স্ট্রাকচার চিত্র। তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রথমে একটা রিং স্ট্রাকচারের চিত্র আঁকতে হবে, এরপরে সিস্টেমেটিক্যালি বাকি দুটা কিন্তু তোমাদের অবশ্যই আঁকতে হবে। তবে একটা জিনিস খেয়াল করো, স্টার্চে কিন্তু হাইড্রোজেন ছিল, কিন্তু সেলুলোজে এখানে কিন্তু হাইড্রোজেন নেই, OH মূলক আছে এবং ইথানল মূলক আছে। তাহলে এবার আসো গ, গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রধানত প্রাণীদেহের সঞ্চিত পলিস্যাকারাইড, প্রধানত যকৃত এবং পেশিতে শর্করাটি সঞ্চিত থাকে। সায়ানো ব্যাকটেরিয়া ও কিছু ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসাবে গ্লাইকোজেন অবস্থান করে। গ্লাইকোজেন একটি বহু শাখান্বিত হোমোপলিমার। প্রতিটি শাখায় 8 থেকে 20টি আলফা গ্লুকোজ একক থাকে। গ্লাইকোজেন কিছুটা মিষ্টি স্বাদযুক্ত। তাহলে সেক্ষেত্রে এখানে চিত্রগুলো খেয়াল করো। তাহলে সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন মূলক থাকবে না এবং OH মূলক থাকবে না। তাহলে সেক্ষেত্রে বাকিগুলো ঠিক থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে তোমাদের 5টা জাস্ট আঁকতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। এবার আসো প্রশ্ন 11, প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি গঠন বর্ণনা করো। তাহলে এবার আসো প্রোটিনের সার্বিক গঠন বেশ জটিল। অধিকাংশ প্রোটিনের গঠনশৈলী এখনও সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে আধুনিক এক্স-রে ক্রিস্টালোগ্রাফি প্রক্রিয়ায় প্রোটিনের যে গঠন প্রকৃতি জানা গেছে তাকে 4টি গঠন পর্যায়ে ভাগ করা যায়। এবার আসছে 1, প্রাইমারি প্রোটিন। প্রোটিনের প্রাথমিক পর্যায়ের গঠন হচ্ছে বহুসংখ্যক অ্যামাইনো অ্যাসিড যে সুনির্দিষ্ট ক্রমে পেপটাইড বন্ধনী দ্বারা আবদ্ধ হয়ে যে পলিপেপটাইড চেইন সৃষ্টি করে তাকেই বলে। একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, তাহলে সেক্ষেত্রে C1OH এবং অবশ্যই ওপরে কীটমূলক, সেক্ষেত্রে দ্বিবন ও মানে অক্সিজেন থাকবে। পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বনের অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পেপটাইড বন্ধনী সৃষ্টি করে। সাধারণত 50 থেকে কয়েক লক্ষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড একটি পলিপেপটাইড চেইনে উপস্থিত থেকে প্রোটিন অণুর প্রাথমিক পর্যায়ের গঠন সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রাইমারি প্রোটিনের স্ট্রাকচার চিত্রটা খেয়াল করো, সাপের মতন। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবার শুধু সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচার। রাইবোজোম থেকে মুক্ত হবার পরপরই লম্বা পলিপেপটাইড চেইন স্থায়িত্ব লাভের জন্য পেঁচিয়ে বা ভাঁজ হয়ে জটিল আকার ধারণ করে। একে প্রোটিনের দ্বিতীয় পর্যায়ের গঠন বলা হয়। সাধারণত পলিপেপটাইড চেইন 3 ভাবে ভাঁজ হতে পারে। ক, আলফা হেলিক্স। খ, ভাঁজযুক্ত বিটা হেলিক্স, সেক্ষেত্রে হবে সিট। গ, চক্রাকার বা আনত গঠন। তাহলে এবার আসো সেকেন্ডারি প্রোটিন স্ট্রাকচারের চিত্র সংক্ষেপে। তাহলে সেক্ষেত্রে এখানে রয়েছে
তাহলে এখানে রয়েছে প্লিটেড সিট এবং এখানে আলফা হেলিক্স রয়েছে এবং মাঝখানে এই চিত্রটা অবশ্যই তোমাদের আঁকতে হবে। এবার আসো 3 টার্সিয়ারি প্রোটিন স্ট্রাকচার। প্রোটিনের তৃতীয় পর্যায়ের গঠন হচ্ছে প্রোটিনের দ্বিতীয় পর্যায়ের গঠন একাধিকবার ভাঁজ হয়ে সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকৃতি ধারণ করলে প্রোটিনের এই জটিল গঠনকে বলে। এরূপ গঠনের স্থায়িত্ব প্রদানের জন্য হাইড্রোজেন বন্ধনী, আয়নিক বন্ধনী, হাইড্রোফোবিক ক্রিয়া, ভ্যান্ডার ওয়ালস ফোর্সে ইত্যাদি সহায়তা করে। তাহলে সেক্ষেত্রে এখানে চিত্র রয়েছে প্লেট সিট এবং আলফা হেলিক্স। এখানে চিত্রটা উঠে নাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট একটা নমুনা চিত্র খেয়াল করো। তাহলে এটাই মনে করো টার্সিয়ারি প্রোটিনের স্ট্রাকচার। এবার আসো 4 কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। তাহলে প্রোটিনের চতুর্থ পর্যায়ের গঠন হচ্ছে যখন তৃতীয় পর্যায়ের 2 বা ততোধিক পলিপেপটাইড চেইন একক সংযুক্ত হয়ে কার্বন প্রোটিন সৃষ্টি করে তাকে বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কোয়াটারনারি প্রোটিন স্ট্রাকচার। এবার আসো প্রশ্ন 13 উদ্ভিদের টার্পিনয়েডস এবং অ্যালকালয়েডস এর ভূমিকা লেখো। তাহলে এবার আসো টার্পিনয়েডস এর কাজগুলো বা ভূমিকাগুলো। তাহলে 1 মোনোটার্পিনয়েড ও সেস্কুইটার্পিনয়েড অত্যাবশ্যকীয় তেলের উপাদান। এই তেল থেকে উদ্ভিদের গন্ধ পাওয়া যায়। 2 অত্যাবশ্যকীয় তেল বাণিজ্যিকভাবে খুবই গুরুত্ব, কারণ এরা বিভিন্ন প্রসাধনী তৈরিতে এবং খাদ্য শিল্পে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। 3 খাদ্য ও মশলার সুগন্ধ আনয়নে অত্যাবশ্যকীয় তেল বিশেষ ভূমিকা রাখে। 4 অ্যাবসিসিক অ্যাসিড পত্র ও ফলকের মোচনে এবং মুকুলের সুপ্ত অবস্থায় কার্যকর ভূমিকা পালন করে। প্রোটিন ও আরএনএ সংশ্লেষণে বাধা দেয়। 5 জ্যান্থিনিন উদ্ভিদের শরীরবৃত্তীয় কর্মকাণ্ডে ভূমিকা রাখে। তাহলে এবার আসুন অ্যালকালয়েডের ভূমিকা। উন্নত উদ্ভিদে ব্যাপকভাবে অ্যালকালয়েডের উপস্থিতি লক্ষ্য করা যায়। অ্যালকালয়েডের ভূমিকা উল্লেখ করা হলো 1 কোনো অ্যালকালয়েড বৃদ্ধি নিয়ন্ত্রকের ন্যায় কাজ করে। 2 মরফিন অঙ্কুরোদ্গমে সহায়তা করে বলে ধারণা করা হয়। 3 কোনো অ্যালকালয়েড অঙ্কুরোদ্গমে বাধা দেয়, যেমন লিউসিন। 4 কলচিসিন কোষ বিভাজনে বাধা দেয় এবং পলিপ্লয়েড সৃষ্টিতে বাধা দেয়। 5 কোনো অ্যালকালয়েড সাইটোকাইনিন সংশ্লেষণে সহায়তা করে। 6 কোনো অ্যালকালয়েড এনজাইমের কাজে বাধা দেয়। 7 অধিকাংশ অ্যালকালয়েড তিক্ত ও বিষাক্ত হয়, এর উপস্থিতি তৃণভোজী প্রাণী, পতঙ্গ ও ছত্রাককে প্রতিহত করে। এবার আসো প্রশ্ন 15 ভিটামিন সি এবং কে এর উৎস, কাজ এবং অভাবজনিত লক্ষণসমূহ লিখো। তাহলে এবার আসো ভিটামিন সি। রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটি পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। এবার আসো ভিটামিন সি এর উৎস। আমলকি, লেবু, জাম্বুরা, কামরাঙ্গা, আনারস, কাঁচামরিচ, টমেটো, আমড়া, জলপাই, লেবু প্রভৃতি ফলে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর শারীরবৃত্তীয় ভূমিকা 1 জারণ বিজারণ বিক্রিয়া হাইড্রোজেন পরিবহনের মাধ্যমে বা মাধ্যম রূপে কাজ করে। 2 হাড় ও দাঁতের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন সি অপরিহার্য ভূমিকা পালন করে। 3 রোগ প্রতিরোধে সহায়তা করে। 4 ভিটামিন সি ক্ষত সারিয়ে তুলতে এবং ক্ষতিকারক দ্রব্যের ক্ষতি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি দরকার। এবার ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। 1 ভিটামিন সি এর অভাবে স্ক্যারভি রোগ হয়। 2 দাঁত থেকে রক্ত পড়ে এবং দাঁত নড়বড় করে। 3 দেহের ওজন হ্রাস পায়, ক্ষুধামন্দা ও হাত পায়ের কবজিতে ব্যথা হয়। 4 শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়। 5 শরীরে ক্ষতস্থানে শুকাতে দীর্ঘ। এবার আসো ভিটামিন কে। বিজ্ঞানী ড্যাশ আলফা গুল্ম এবং শুটকি মাছ থেকে কে ভিটামিন পৃথক করা হয়। এই ভিটামিনটি রক্ত জমাট বাধায় বলে এর নাম দেন কোয়াগুলেশন ভিটামিন। ভিটামিন কে এর উৎস।
টাটকা শাকসবজিতে প্রচুর ভিটামিন কে পাওয়া যায়, যেমন পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। উদ্ভিদ তৈল, চর্বি, যকৃৎ, মাছ ইত্যাদিতেও এ ভিটামিন রয়েছে। আন্ত্রিক ব্যাকটেরিয়া ভিটামিন কে 2 সংশ্লেষণ করে। ভিটামিন কে এর শরীরবৃত্তীয় কাজ: 1. সালেক সংশ্লেষণে চক্রীয় ফসফোরাইলেশন এনজাইম কিউ এর অংশ হিসাবে এ ভিটামিন কাজ করে। 2. কাটা স্থানে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ বন্ধ করে। 3. মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিতে জারণধর্মী ফসফেট সংযোজন করে। ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ: 1. রক্ত জমাট বাঁধতে সময় লাগে। 2. ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে। 3. ভিটামিন কে এর অভাবে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। এবার আসো প্রশ্ন 17 ক, জারণ সম্পর্কে। তাহলে যখন ফ্যাটি অ্যাসিড এ আলফা কার্বন স্থানে জারণ ঘটে তখন তাকে আলফা অক্সিডেশন বলে। তাহলে 17 কয় প্রশ্ন হচ্ছে আলফা জারণ সম্পর্কে টিকা। এক্ষেত্রে প্রতি দুটি বিক্রিয়া সংঘটিত হয়। প্রথমে পারো অক্সিডেজ এনজাইমের সহায়তায় ফ্যাটি অ্যাসিডের আলফা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয় এবং ফ্যাটি অ্যালডিহাইড উৎপন্ন করে। পরবর্তী ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় এনএ এর বিক্রিয়া করে নতুন অযুগ্ম কার্বন সমন্বিত ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। উৎপন্ন ফ্যাটি অ্যাসিড পুনরায় চক্রে প্রবেশ করে। তাহলে এবার আসে 17 খ, প্লাজমা মেমব্রেনের সম্পর্কে কোষঝিল্লি সম্পর্কে লিখো। তাহলে প্লাজমা মেমব্রেন সম্পর্কে লিখো অথবা কোষঝিল্লি সম্পর্কে লিখো। এটা আবার 2000 সম্ভবত 20 না 21 সালে রচনামূলক প্রশ্নতেও কিন্তু লিখতে পারবে। এবার আসো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি ভৌত গঠন। তাহলে প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট এবং 7.5 ন্যানোমিটার পুরু। কোষঝিল্লির তরঙ্গিত ভাঁজকে মাইক্রোভিল্লি বলে। এক একটি ভিল্লির বেধ ও উচ্চতা যথাক্রমে 1000 অ্যাংস্ট্রং ও 0.6 থেকে 8 ওমেগা। একটি কোষে প্রায় 3000 ভিল্লি থাকতে পারে। যে ভাঁজটি কোষ অভ্যন্তরে প্রবিষ্ট তার নাম অন্তঃপকেট এবং বাইরেরটিকে বলে বহিঃপকেট। তাহলে এবার আসো চিত্র প্লাজমা মেমব্রেনের গঠন। তাহলে লিপিড স্তর এবং প্রোটিন স্তর, এখানে দুইটা স্তর কিন্তু রয়েছে। এবার আসো প্লাজমা মেমব্রেনের আরেকটি চিত্র রয়েছে। এখানে এই অংশটুকু হচ্ছে মাইক্রোভিলাই এবং মাঝখানে রয়েছে প্লাজমা মেমব্রেন এবং নিচে রয়েছে সাইটোপ্লাজম। এবার আসো প্লাজমা মেমব্রেনের কাজ। প্লাজমা মেমব্রেন কোষের বিভিন্ন আবরণী হিসাবে কাজ করে। 2. প্লাজমা মেমব্রেন অভ্যন্তরীণ বস্তুকে বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। 3. কোষের ভিতর ও বাইরে পদার্থের আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে। 4. প্লাজমা মেমব্রেন কোষের পৃষ্ঠটান বাড়ায়। 5. বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করতে পারে প্লাজমা মেমব্রেন। 6. পিনোসাইটিক ফস্কাগুলো খাদ্য শোষণের মাত্রা বাড়ায়। এবার আসো প্রশ্ন 17 গ, ট্রাইগ্লিসারাইড সম্পর্কে টিকা লিখো। তাহলে ট্রাইগ্লিসারাইডস হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের এস্টার। এদেরকে অ্যাসাইল গ্লাইসেরল বলা হয়ে থাকে। এবার আসো এদের সাধারণ রাসায়নিক গঠন। তাহলে সেক্ষেত্রে এই চিত্রটা খেয়াল করো। তাহলে সেক্ষেত্রে এখানে H2C বন সি বন, সেক্ষেত্রে সি এর ওপরে এখানে অবশ্যই দ্বিবন অক্সিজেন দেওয়া লাগবে এবং C15 এবং H31 ঠিক সেমভাবে নিচকার দুইটা যুক্ত হবে, কিন্তু মাঝখানে দুইটা হাইড্রোজেন থাকবে না। এবার আসো 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল মিলিত হয়ে ফ্যাট বা তৈল উৎপন্ন করে। এ সকল ট্রাইগ্লিসারাইড কোনো মুক্ত অ্যাসিড বা ক্ষারীয় গ্রুপ না থাকায় এদেরকে নিরপেক্ষ চর্বি বা তৈল বলে। এবার আসো ট্রাইগ্লিসারাইড এর কাজ।
উদ্ভিদ প্রাণীদেহে ট্রাইগ্লিসারাইড কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1. উদ্ভিদ ও প্রাণীদেহে ট্রাইগ্লিসারাইড বিশেষ ভূমিকা পালন করে। 2. উদ্ভিদ ও প্রাণী দেহ ট্রাইগ্লিসারাইড সঞ্চিত খাদ্য হিসাবে অবস্থান করে। 3. প্রাণী ও তৈলবীজের শক্তির প্রধান উৎস হিসাবে সঞ্চিত চর্বি ও তৈলাক্ত বীজের অঙ্কুরোদ্গমের সময় এরা শক্তি ও পুষ্টি যোগায়। 4. প্রোটোপ্লাজম জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এবার আসো প্রশ্ন 12। 8 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি গাঠনিক ফর্মুলা বর্ণনা করো। এখানে প্রশ্নগুলো একটু উলট পালট করে দিয়েছি, সমস্যা নেই। এবার আসো বিটা জারণ হচ্ছে যখন ফ্যাটি অ্যাসিড এর বিটা অবস্থানের কার্বনে প্রথমে জারণ হয় তখন তাকে বলা হয়। বিটা জারণ প্রতি চক্রে 5টি বিক্রিয়া সংঘটিত হয় এবং সর্বশেষ ধাপে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। সম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত না হওয়া পর্যন্ত বিটা জারণ চক্রাকারে চলতে থাকে। এবার আসো নিম্ন 8 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড বিটা জারণের ধাপসমূহ। তাহলে প্রথম ধাপে ওয়াক্টানোয়িক অ্যাসিড প্লাস কোএ CO1ASH প্লাস ATP, যেখানে থিওকাইনেজ আর নিচে হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস প্লাস আয়ন। তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে অক্টানয়েল কোয়ে। তাহলে অক্টানয়েল কোয়ে এর রাসায়নিক সংকেত হচ্ছে এতটু প্লাস AMP উৎপন্ন হবে। দ্বিতীয় ধাপে অক্টানয়েল কোএ প্লাস FAD, যেটা হচ্ছে ডিহাইড্রোজিনারি এর সহায়তায় ট্রান্স টু অক্টানয়েল কোয়ে উৎপন্ন বা রূপান্তরিত হলো প্লাস FADH2 উৎপন্ন হয়েছে। তাহলে এবার আসো তৃতীয় ধাপে ট্রান্স টু অক্টানয়েল কোয়ে প্লাস পানি, সেক্ষেত্রে এন্ডল হাইড্রেজ এর সহায়তায় 3-হাইড্রক্সি অক্টানয়েল, তাহলে 3-হাইড্রক্সি অক্টানয়েল কোয়ে উৎপন্ন হয়েছে বা রূপান্তরিত হয়েছে। এবার আসো চতুর্থ ধাপে 3-হাইড্রক্সি অক্টানয়েল কোয়ে প্লাস NAD প্লাস, সেক্ষেত্রে ডিহাইড্রোজিনেজ এর সহায়তায় 3-কিটো অক্টানয়েল কোয়ে রূপান্তরিত হয়েছে বা উৎপন্ন হয়েছে প্লাস NADH2 উৎপন্ন হয়েছে। এবার আসো পঞ্চম ধাপে 3-হাইড্রক্সি অক্টানয়েল কোয়ে প্লাস কোয়ে এর সাথে বিক্রিয়া করে থিওলেজ এর সহায়তায় অ্যাসিটাইল কোয়ে, তাহলে অ্যাসিটাইল কোয়ে প্লাস হেক্সানয়েল কোয়ে উৎপন্ন হয়েছে। এভাবে উৎপন্ন ফ্যাটি অ্যাসাইল কোয়ে পুনরায় চক্রে প্রবেশ করে এবং FAD এর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে। সর্বশেষ ধাপে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হলে ফ্যাটি অ্যাসিড বিটা জারণ
সমাপ্ত হয়। এবার আসো প্রশ্ন 14। যৌগ সংশ্লেষ বলতে কি বোঝো? ফেনোলিক যৌগসমূহের যৌগ সংশ্লেষ বর্ণনা করো। তাহলে এবার আসো যৌগ সংশ্লেষণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে জীবন্ত প্রাণীর সহজ যৌগ থেকে জটিল অণু তৈরি করে। তাহলে এবার আসো ফেনোলিক যৌগসমূহের যৌগ সংশ্লেষণ। উদ্ভিদে ফেনোলিক যৌগসমূহের যৌগ সংশ্লেষণে সাধারণত সিকিমিক এবং ফিনাইল প্রোপানয়েড পথ জড়িত। উদ্ভিদে ফেনোলিক যৌগগুলির যৌগ সংশ্লেষণে মূলত দুটি প্রধান পথ অনুসরণ করে। এক, সিকিমিক অ্যাসিড পথ। এই পথটি উদ্ভিদ, ব্যাকটেরিয়া ও কিছু ছত্রাকের মধ্যে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড ফেনাইল ল্যানাইন, টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এই পথের মধ্যবর্তী পণ্য হিসাবে সিকিমিক অ্যাসিড থেকে কোরিস্মিক অ্যাসিড তৈরি হয়। দুঃখিত, এবার আসো কোরিস্মিক অ্যাসিড থেকে বিভিন্ন ধাপ অনুসরণ করে ফেনাইল প্রোপানয়েড এবং ফেনোলিক অ্যাসিড তৈরি হয়। ধাপগুলো নিম্নরূপ। ক, শুরুর উৎপাদন ফসফোইনল পাইরুভেট ও ইরাইথ্রোজ 4-ফসফেট। খ, সিকিমিক অ্যাসিড তৈরি। পি এবং E4P থেকে কয়েকটি ধাপে সিকিমিক অ্যাসিড তৈরি হয়। এবার আসো গ, কোরিস্মিক অ্যাসিড তৈরি। সিকিমিক অ্যাসিড থেকে কোরিস্মিক অ্যাসিড তৈরি হয়। এবার আসো 2, ম্যালোনিক অ্যাসিড পথ। এই পথটি মূলত ছত্রাক ও ব্যাকটেরিয়াতে দেখা যায়। এই পথ অনুসরণ করে অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনিন কোয়ে তৈরি হয়। পরে ম্যালোনিল কোয়ে থেকে বিভিন্ন ধাপ অনুসরণ করে ফ্লাভোনয়েড, স্টিরিনয়েড এবং অন্যান্য ফেনোলিক যৌগ তৈরি হয়। এবার হচ্ছে প্রশ্ন 16, স্পেকট্রোফটোমেট্রি ও ক্রোমাটোগ্রাফি কি? স্পেকট্রোফটোমেট্রি ও ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়া দুটির প্রয়োগ বর্ণনা করো। তাহলে এবার আসো স্পেকট্রোফটোমেট্রি হচ্ছে আলো তরঙ্গদৈর্ঘ্যের ফাংশন হিসাবে পদার্থের প্রতিফলন এবং প্রেরণ ধর্মের পরিমাণগত পরিমাপ। এবার আসো স্পেকট্রোফটোমেট্রি প্রক্রিয়া প্রয়োগ। কিছু প্রধান প্রয়োগ নিম্নরূপ। ক, রসায়ন শাস্ত্রে। 1, পদার্থের পরিচয় নির্ণয়। প্রতিটি পদার্থে একটি অন্য বা অনন্য আলোক শোষণ প্যাটার্ন থাকে। স্পেকট্রোফটোমেট্রি এই প্যাটার্ন বিশ্লেষণ করে পদার্থের পরিচয় নির্ণয় করে বা করা যায়। 2, রাসায়নিক বিক্রিয়ার গতি নির্ণয়ে স্পেকট্রোফটোমেট্রি ব্যবহার করা হয়। খ, জীববিজ্ঞানে প্রোটিন ও ডিএনএ বা আরএনএ এর পরিমাপ নির্ণয়। 2, এনজাইমের ক্রিয়ার গতি নির্ণয়। 3, জৈব রঞ্জকের পরিমাণ নির্ণয়। গ, ঔষধ শাস্ত্রে। 1, ঔষধের একাত্মতা নির্ণয়। 2, রক্তের গ্লুকোজের পরিমাপ নির্ণয়। এবার আসো ঘ, পরিবেশ বিজ্ঞান। 1, পানি পরিশোষণে পানির নমুনায় বিভিন্ন বিষাক্ত পদার্থের একাত্মতা নির্ণয়। 2, বায়ুতে যে দূষণ রয়েছে সেটা দূষণ নির্ণয় ব্যবহার করা হয়। এবার আসো ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি হলো মাধ্যমের মধ্য দিয়ে ধাবমান দ্রাবকের সহায়তায় একাধিক যৌগের মিশ্রণগুলোকে পৃথক করার প্রক্রিয়াকে বলে। এবার আসো ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়া প্রয়োগ। গবেষণার হাতিয়ার হিসাবে রুটিন বিশ্লেষণে, বিশেষত নতুন পৃথকীকরণে পেপার ক্রোমাটোগ্রাফি একটি অপরিহার্য পদ্ধতি। নিচে পেপার ক্রোমাটোগ্রাফি একটি অপরিহার্য পদ্ধতি তা দেখানো হলো। 1, বৈশ্লেষিক ক্ষেত্র। মৃত্তিকা ও ভূতাত্ত্বিক নমুনা, ধাতুর শনাক্তকরণ ও মাত্রিক বিশ্লেষণ, পলিমার বিশ্লেষণ, অ্যালকালয়েড পৃথকীকরণ ইত্যাদিতে পেপার ক্রোমাটোগ্রাফি ব্যবহৃত হয়। 2, চিকিৎসা ও প্রাণ রাসায়নিক ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড ও সুগারের
জন্য সূত্র ও অন্যান্য শারীরিক তরলের রুটিন পরীক্ষা, পিউরিন বেস ও নিউক্লিওটাইড পৃথকীকরণের প্রভৃতিতে পেপার ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।